আজকে যারা শেখ হাসিনা ফাঁসি হবে ফাঁসি হবে বলছে, যারা বলছে শেখ হাসিনা ফাঁসি দিতে নারী জল্লাদ তৈরি করো, তারা কি জানে যে তারা নিজেরাই নিজেদের গলায় দড়ি পরে বসে আছে, শুধু ত্রাণ পড়তে বাকি। এমন এক পরিস্থিতি যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি বিএনপি সরকার ক্রমশ বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট ঘনীভূত হচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে, লাখ লাখ মানুষ বেকার হয়ে যাচ্ছে, অর্থনৈতিক সংকট, বিদেশি কোনো ঋণ নেই, কোনো টাকা নেই, কিচ্ছু নেই। এসব বিএনপি তো দেখছে পাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আমাদের আজকের বিষয়ে জাতিসংঘকে ফাঁসিয়ে দিয়েছেন ইউনূস। আমরা কেন এই কথা বলছি? কারণ আপনারা সবাই জানেন যে 2024 জুলাই এবং আগস্ট মাসে সংঘটিত হতাহতের বিষয়ে ইউনূসের শাসনামলে জাতিসংঘের একটি টিমকে বাংলাদেশে নিয়ে আসা হয়, যেই টিমে ভলকার তুর্ক ছিলেন। পরবর্তীতে জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করে, যে রিপোর্টের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং অন্যদের, এমনকি সশস্ত্র বাহিনীর বা প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই অফিসারদের বিচার চলছে। এই রিপোর্টের ভিত্তিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে। বর্তমানে আমরা জানি যে বিএনপি সরকার ভারতকে বলেছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, এবং শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি ভারত বিএনপির ভাষায় স্পষ্ট না করায় ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য ব্যাপক রাষ্ট্রীয় আয়োজনের পরও এই সফরে তিনি যাননি। এই সফরে প্রধানমন্ত্রী ভারত না যাওয়ার ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক কোন পর্যায়ে যাবে সেটা হয়তো এখনই অনুমান করা সম্ভব নয়। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে বর্তমানে দেশে যে ক্রমাগত বা ক্রমবর্ধিষ্ণু লোডশেডিং এর সংকট চলছে, এর থেকে পরিত্রাণের জন্য পাশাপাশি জ্বালানি সংকট নিরসনের জন্য ভারতের কাছ থেকে আমরা সহযোগিতা এখন পর্যন্ত চেয়েছি এবং পাচ্ছি। বাংলাদেশে যে বিদ্যুৎ আমরা এখন ব্যবহার করছি তার বড় একটা অংশই ভারত থেকে আসছে। আমি জানি না যে এই সফর বাতিল হওয়ার পর ভারত বাংলাদেশকে সেই জ্বালানি ডিজেল সরবরাহ দিতে অস্বীকৃতি জানাবে কি জানাবে না সেটা আমরা জানি না, সেটা অন্য বিষয়, এটা অন্য আরেকদিন আমরা আলোচনা করব। আজকে আমরা জাতিসংঘের রিপোর্ট নিয়ে কথা বলি। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত 200-র বেশি জুলাই শহীদ জীবিত হয়ে ফিরে এসেছেন। এটা আমাদের বানানো কথা নয়, এই ধরনের তথ্য গণমাধ্যমে এসেছে। এখানেই শেষ নয়, অনেক কথিত জুলাই শহীদ এখন আদালতে আদালতে উঠছেন নিজেদের জীবিত প্রমাণ করতে। আমরা গণমাধ্যমের রিপোর্ট এটাও দেখেছি যে সৌদি আরবে কর্মরত একজন বাংলাদেশি যিনি জীবিত, তাকেও জুলাই শহীদ বানিয়ে দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত এমন ব্যক্তিকেও জুলাই শহীদ বানানো হয়েছে। আমরা জানি যে জুলাই নিয়ে এক শ্রেণীর লোক ব্যবসা করছে, এমনকি জুলাই যে জাদুঘর করা হলো সেটাতে ব্যাপক লুটপাট হয়েছে। মানে জুলাই এই নামটাকে অনেকেই নানাভাবে পুঁজি করে টাকা পয়সা কামাচ্ছে। কিন্তু আমি জাতিসংঘের যে রিপোর্টের তথ্যের বিষয়ে যে কথাগুলো বললাম, এটা তো ভয়ঙ্কর, বিভ্রান্তিকর এবং
জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থার জন্য অসম্মানজনক। এই ধরনের রিপোর্ট প্রকাশের জন্য একদিন জাতিসংঘকে জবাবদিহি করতেই হবে। প্রশ্ন থেকেই যায় যে জাতিসংঘ কেন এ ধরনের একটি কলঙ্কের বোঝা তাদের কাঁধে নিল। এটা কি শুধুমাত্র মোহাম্মদ ইউনূসের সাথে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং ভলকার তুর্কের বন্ধুত্বের কারণে, নাকি এখানে অন্য কিছু আরো আছে? প্রশ্ন তো আসতেই পারে এখন যে জাতিসংঘ কার স্বার্থে, কেন, কাকে খুশি করতে এই ধরনের বিভ্রান্তিকর বা বানোয়ার তথ্য দিল? ইউনূসকে খুশি করতে দিল? এখন জাতিসংঘের বিষয়গুলো যদি চ্যালেঞ্জের মুখোমুখি হয়, ইউনূসকে তার দায় নেবে? সে তো বলবে না। সে বলবে জাতিসংঘ সব দেখেছে, করেছে, যেটা ইউনূসের ব্যাপার আমরা সবাই জানি। সে অভ্যাসগত মিথ্যাবাদ। তাহলে জাতিসংঘ একটা বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেল, তাদের ইমেজ ঝুঁকিতে। জাতিসংঘকে আসলে বাংলাদেশে এসে জুলাইতে বা অগাস্টে কারা আহত বা নিহত হয়েছেন এটা তদন্ত করে দেখেছে? দেখেনি তো। ইউনূসের কয়েকজন উপদেষ্টা এবং ইউনূসের সেই গানের আরো সদস্য, এরা সবাই মিলে জাতিসংঘের লোকদের সঙ্গে চা কফি খেয়েছে, অন্য কিছু খেয়েছে, খেয়ে যে তথ্যগুলো ধরিয়ে দিয়েছে সেটাতেই জাতিসংঘ সিলমোহর দিয়ে দিয়ে, আর তো কিছু নাই। সব থেকে বড় সমস্যা যেটা হতে চাচ্ছে, যেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার মানে বিএনপি সরকার যেহেতু ভারতের কাছে বারবার বারবার তাগাদা দিয়েছে শেখ হাসিনাকে ফেরত দাও, এখন ভারত সরকার এই বিষয়টা আদালতে পাঠাবে নিষ্পত্তির জন্য। আদালতে পাঠালে আদালত সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং এই জাতিসংঘের রিপোর্ট দুটোই চাইবে। সেই ক্ষেত্রে ভারতীয় আদালতে তো এই তথ্য যাবে যে শত শত জুলাই শহীদ জীবিত হয়ে ফিরে এসেছেন। তাহলে এই জুলাই শহীদ যারা ফিরে এলেন তাদেরকে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধেও তো মামলা হয়েছে, অন্যদের বিরুদ্ধে হয়েছে। তো যেই ব্যক্তি মারাই গেলেন না, তিনি ফিরে আসলেন, সেটা দিয়ে হত্যাকাণ্ড বলা যাবে? বা সেটাকে কি হত্যাকাণ্ড বলা যাবে? আমার তো মনে হয় না। জাতিসংঘ তাদের বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। এর কারণে আগস্ট মাসের 10 তারিখে জাতিসংঘ যখন বলেছে বাংলাদেশে আল কায়দার ভারতীয় শাখা প্রবেশ করেছে আকিস, তখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ওই রিপোর্ট অনুমান নির্ভর। তিনি তো ঠিক বলতেই পারেন এখন, কারণ ওই স্বরাষ্ট্রমন্ত্রী জানেন যে জাতিসংঘ অনুমান নির্ভর রিপোর্ট অতীতে করেছে জুলাই অগাস্টের সেই হতাহতের বিষয় নিয়ে। পাশাপাশি অতি সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা বাংলাদেশ নিয়ে একটি রিপোর্ট দিয়েছে এবং যথারীতি বিএনপি সরকার বলেছে এই রিপোর্টের তথ্য সঠিক নয়। আমরা তাহলে কি বুঝতে পারছি? যে আমরা মানে এই সরকার, বিএনপি সরকার বা তার পূর্ববর্তী ইউনূস প্রশাসন, তাদের মুখ্য এজেন্ডা ছিল শেখ হাসিনাকে হেনস্থা করা, শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করে দেওয়া এবং দেশের সর্ববৃহৎ সুপ্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগকেও রাজনীতি থেকে মাইনাস করা। সেই প্রচেষ্টা কি আদতেই সফল হচ্ছে? হবে? আমরা সবাই জানি যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে ফিরবেন ডিসেম্বরের মধ্যেই। এটা বলার পর ভারত সরকারের তো আর কিছু করার থাকবে না, কারণ ভারতে তো শেখ হাসিনা বন্দী নন, তিনি তো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদায় আছেন।
তিনি যদি এই দেশে ফিরতে চান, ভারত আসতে দেবে। তাহলে শেখ হাসিনা বাংলাদেশে চলে এলে এখন সরকারপন্থী লোকেরা বলছেন বা ইউনূসের লোকেরা বলছেন যে রাস্তায় কেউ যাবে না। আচ্ছা, রাস্তায় যদি কেউ না যায়, তাহলে তো ওই ইউনূসের প্রেস সচিবের ভাষায় যে শেখ হাসিনাকে এনে নারী জল্লাদ দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে দেওয়া সম্ভব, ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া সম্ভব। কিন্তু যদি শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখার পর সত্যি সত্যি আওয়ামী লীগের লাখ লাখ লোক বের হয়ে আসে, তখন কি হবে? একটি অনলাইন প্ল্যাটফর্মে সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে এলে সুনামি হবে, সুনামি। উনি এই কথাও বলেছেন, ইঙ্গিত দিয়েছেন, ইঙ্গিত দেননি, উনি স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান হতে যাচ্ছে, ওনার ভাষায় কু হতে যাচ্ছে। আমরা তো জানি না যে বাংলাদেশে আসলে কি সামরিক অভ্যুত্থান হবে, কু হবে। আমরা যেটা জানি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু জুলাই আগস্টের শেখ হাসিনা বিরোধী যে কাজ হলো সেটাকে তারা আন্দোলন বা বিপ্লব বলছে না, তারা বলছে এটা আন্দোলন বিপ্লব, এই ভাষাই বলছে না, তারা বলছে এটা অভ্যুত্থান, কু। তো বাংলাদেশ সেনাবাহিনী যেখানে বলছে এটা কু, বাংলাদেশ সংবিধান কি বলছে? কু কেউ করলে সেটার শাস্তি মৃত্যুদণ্ড। এখন হয়তো সংবিধান পরিবর্তন করা যাবে, করতেই পারবেন, কিন্তু যখন ওই ঘটনাটা ঘটেছে সংবিধানের ধারাটা তো ওই সময়ে যে টাইম অফ অকারেন্স, মানে যখন ঘটনাটা ঘটেছে সেই সময়ের জন্য প্রযোজ্য। কি হবে তখন? আজকে যারা শেখ হাসিনা ফাঁসি হবে ফাঁসি হবে বলছে, যারা বলছে শেখ হাসিনা ফাঁসি দিতে নারী জল্লাদ তৈরি করো, তারা কি জানে যে তারা নিজেরাই নিজেদের গলায় দড়ি পরে বসে আছে, শুধু ত্রাণ পড়তে বাকি। এমন এক পরিস্থিতি যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি বিএনপি সরকার ক্রমশ বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট ঘনীভূত হচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে, লাখ লাখ মানুষ বেকার হয়ে যাচ্ছে, অর্থনৈতিক সংকট, বিদেশি কোনো ঋণ নেই, কোনো টাকা নেই, কিচ্ছু নেই। এসব বিএনপি তো দেখছে পাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। বিএনপির তো ক্ষমতাধর মন্ত্রী এবং অন্যান্য লোকেরা রীতিমতো হাসি তামাশা করছেন, মনে হয় কিছুই না। তো হয় তারা নির্বোধ, অথবা তারা ভালো করে জানেন যে দেশটা যখন চূড়ান্তভাবে ডুবে যাবে তারা নিজেদের দেশে ফিরে যাবেন। তারা তো অনেকেই বাংলাদেশের নাগরিক হলেও তাদের বিদেশি নাগরিকতা, তারা সেই দেশে ফেরত যাবেন। বিএনপি আসলে কি 5 বছর সময়তে থাকতে চায়? আমার তো মনে হয় আলামত এমন না। বিএনপি তো মনে হচ্ছে চাকজলদি ওই যে আমরা শুনতাম না এমএলএম কোম্পানি, ওই এমএলএম কোম্পানির মতো, মানে তাড়াতাড়ি কিছু একটা করে কিছু টাকা পয়সা কামিয়ে তারপরে যে যার জায়গায় চলে যাওয়ার প্রতিযোগিতায় আছে। এজন্যই ভারতের সাথে সম্পর্ক নষ্ট করা হয়েছে, এজন্যই বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। সবশেষে আমি একটা বিষয় বলবো, আপনারাও জানেন যে বাংলাদেশ মক্কা চুক্তিতে অংশ নেয় পাকিস্তান এবং তুরস্কের সাথে। তো মক্কা চুক্তিতে বাংলাদেশ অংশ নেবে সৌদি আরবের সাথে। অনেকেই বলছেন পাকিস্তান সামরিক শক্তি, তুরস্ক সামরিক শক্তি, সেখানে বাংলাদেশের কি লাভ? আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। এই মক্কা চুক্তিটা হলো প্রেসিডেন্ট ট্রাম্পেরই একটি ব্রেইন চাইল্ড, একটি প্রকল্প। এই মক্কা চুক্তিতে পাকিস্তান ঢুকেছে, বাংলাদেশকেও ঢোকানো হচ্ছে, আরো কিছু মুসলমান দেশকে ঢোকানো হবে। তারপর এদের সবাইকে নিয়ে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিবে। এটাই হলো ট্রাম্পের ইচ্ছা, এবং সেটা ট্রাম্প এই যে আসন্ন নভেম্বরে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, তার আগেই
এটা করার চেষ্টা করবেন। আপনারা বলবেন তুরস্ক তো ইসরায়েল বিরোধী না, তুরস্ক ইসরায়েল বিরোধী নয়। 1949 সালে তুরস্ক ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। সৌদি আরবের সাথেও ইসরায়েলের এখন কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বিমান যোগাযোগ আছে, অনেক কিছু আছে। যোগাযোগ তো নেই আমাদের সাথে আর পাকিস্তানের সাথে। আমাদের এই দুই দেশের পাসপোর্টে লেখা আছে ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ। তার মানে বিএনপি সরকার কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে যাচ্ছে, সেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। তাহলে একদিকে জাতিসংঘের রিপোর্ট, একদিকে শেখ হাসিনার ফিরে আসার যে সম্ভাবনা, এবং অ্যাডভোকেট মহসিন রশিদ সাহেবের ভাষায় তখন যে একটি সুনামি হবে, ওনারই ভাষায়, অ্যাডভোকেট মহসিন রশিদ সাহেবের ভাষায় একটি পুর আশঙ্কা। পাশাপাশি বাংলাদেশ যাচ্ছে সৌদি সামরিক জোটে, যার আলটিমেট উদ্দেশ্য হবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়া এবং বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়, ভারতের সাথে সম্পর্ক নষ্ট। এখন আমরা আসলে সত্যি জাতি হিসেবে জানতে চাই, বিএনপি সরকারের কাছে জানতে চাই যে ভারতের সাথে তো আপনারা সম্পর্ক নষ্ট করেছেন, ডিজেল কোথা থেকে আনবেন সেটা ঠিক করে ফেলুন। যদি ভারত থেকে বিদ্যুৎও না পান, সেই বিদ্যুৎটা কোথা থেকে আনবেন সেটাও ঠিক করুন। কারণ জাতি হিসাবে আমরা অনেক কষ্টে আছি, দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। আমাদের মতো মধ্যবিত্তদের প্রচন্ড কষ্ট হচ্ছে, খেটে খাওয়া ভাই বোনদের, শ্রমজীবী ভাই বোনদের অনেক কষ্ট হচ্ছে। আপনারা সিদ্ধান্ত নিন যে এই দেশটাকে একটি অমোঘ দুর্যোগের হাত থেকে, একটি অমোঘ দুর্ভিক্ষের হাত থেকে, একটি অমোঘ বিপর্যয়ের হাত থেকে এবং বাংলাদেশকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র হওয়ার হাত থেকে কিভাবে রক্ষা করবেন, সেই সিদ্ধান্তটা আপনারা নিন।